আচ্ছা পেখম, তোর কি মনে হয় উচ্ছ্বাস ভাই ফিরে আসবে? বেগম হাসি মুখে বলল, আসবে না মানে? অবশ্যই আসবে, 100 বার আসবে। শোনো, আমি একটা সিনেমা দেখেছিলাম, নায়ক নায়িকাকে ফেলে অনেক দূর চলে যায়, নায়িকা অনেক কষ্ট পায়, তবুও নায়ক ফিরে আসে না। এরপর হঠাৎ করে একদিন নায়িকার অন্য একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে যায়। সেই দিন বিয়ে, ঠিক সেই দিনই নায়ক ফিরে আসে। শেষমেশ নায়কের সাথেই বিয়ে হয়। প্রিয়তা অবাক হয়ে বেগমের দিকে তাকিয়ে বলল। তো এখানে ওই গল্প শোনানোর মানে কি? বেগম ঠোঁট উল্টে বলল, তুইও এক কাজ কর, ওই টাক বেটা নিয়াজকে বিয়ের ঘোষণা দে। ঠিক বিয়ের দিন দেখবি উচ্ছ্বাস ভাই এসে হাজির, একদম পক্ষীরাজ ঘোড়ায় চেপে তোকে নিয়ে যাবে। বেচারা নিয়াজ টাক মাথায় সর্ষের তেল ঢালবি। প্রিয়তা লাগে লাল হয়ে বলল, পেখম ভালো হবে না কিন্তু। কি? আচ্ছা আচ্ছা, শান্ত হ। তোর এই বেচার মতো মুখটা দেখতে আর ভালো লাগছে না, তাই একটু মজা করলাম তোর সাথে। প্রিয়তা ধীরে ধীরে হেঁটে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। রাতের আকাশটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করে কোথাও মেঘ জমেছে কিনা, কারণ মেঘ জমলে বৃষ্টি হতে পারে। আর ওই মানুষটায় কথা দিয়েছে যে এরকম কোনো এক মাতাল করা বৃষ্টির দিনে সে আসবে। কথা দিয়ে কথা না রাখার মানুষ সে না। বেগম উঠে এসে আপার পেছনে দাঁড়ায়। প্রিয়তার ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলল, আপা, আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস? প্রিয়তা মৃদু গলায় বলল, আমার মনে হয় তুই উচ্ছ্বাস ভাইকে যতটা ভালোবাসিস, উনি তোকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসে। প্রিয়তা চমকে উঠে বলল, কিভাবে বুঝলি? সেই পহেলা বৈশাখের দিনের কথা মনে আছে? ওই দিন ওনার চোখে মুখে আমি রাগের আড়ালে তোর জন্য ভালোবাসা দেখেছিলাম। প্রিয়তার শরীরে উষ্ণ স্রোত বয়ে যায়। নিজেকে সামলে পেখমের কান ঈষৎ টেনে বলল, খুব পেকেছিস তুই। এবার বাবাকে বলে তোর ব্যবস্থা করতে হচ্ছে। পেখম খিলখিল করে হেসে দেয়। প্রিয়তাও হাসে। অনেকদিন পর দুই বোনের হাসির শব্দ শোনা যায়। কবিরসহ টিউশন করিয়ে ফিরেই প্রথম মেয়েদের ঘরে আসে। এরপর অন্য কথা। মেয়েদের ঘরের সামনে দাঁড়িয়ে দুই মেয়েকে এভাবে খোলা প্রাণে হাসতে দেখে মনটা ভালো হয়ে যায় তার। বড় মেয়েটার মুখে কতদিন পর হাসি দেখা গেল। মেয়েটা না হাসলে যে বাড়ি নিষ্প্রাণ হয়ে যায়। আচ্ছা, আমি বরং তবে পরেই আসি। দুই বোন ঘাড় ঘুরিয়ে বাবাকে দেখতে হাসি থামিয়ে দেয় জোর করে। তাও ঠোঁটের কোণে হাসি লেগে থাকে। পেখম ছুটে গিয়ে বাবার এক হাত চেপে ধরে। পরে আসবে মানে? এমন কি কোনোদিন হয়েছে যে তুমি বাইরে থেকে ফিরে আমাদের আমাদের ঘরে পরে এসেছো? কবির শাহ মুচকি হাসে। তোরা দুই বোন তো খুব হাসাহাসি করছিলি, তাই আর বিরক্ত করতে চাইনি তোদের। প্রিয়তা স্মিত হেসে বাবার আরেক হাত ধরে। তুমি শুধুমাত্র আমাদের বাবা নও, তুমি আমাদের সবচেয়ে কাছের বন্ধু। সেই শৈশব থেকে দেখে আসছি তুমি যেমন বটবৃক্ষের মতো আমাদের আগলে রেখেছো, ঠিক তেমনই বন্ধুর মতো পাশে থেকেছো। তুমি আশায় আমরা বিরক্ত হব? দুই মেয়ে দুই পাশ থেকে হাত চেপে রেখেছে শক্ত করে। কবির শাহ চাইলেও চোখের পানিটুকু মুছতে পারছে না। ও বাবা, খুব খিদে পেয়েছে। প্রিয়তা পেখমের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, একটু আগেই তো সন্ধ্যার নাস্তা করলি, এর মধ্যেই খিদে পেয়ে গেল তোর? বেগম অসহায় মুখে বাবার দিকে তাকিয়ে বলল। পেলে কি করব বাবা? কবির শাহ দরজার বাইরে উঁকি দিয়ে তাকায়। মেয়েদের কানের কাছে ফিসফিস করে বলল, চটপটি খাবি? বেগম হৈ হৈ করে উঠতে কবির শাহ মুখে আঙুল দেয়। আস্তে আস্তে চিৎকার কর, তোর মা জানলে কুরুক্ষেত্র বাঁধাবে। গতবার পেট খারাপ বাঁধিয়ে তুই তোর মায়ের কাছে বকা শুনিয়েছিস আমাকে। বেগম মুখ বাঁকিয়ে বলল। আমি? প্রিয়তা চোখ মুখ কুচকে বলল, তা নয়তো কি? বললাম এক প্লেট খা আপাতত। গুনে গুনে 3 প্লেট সাবার করে ফেললি। এরপর বাড়ি এসে পেট খারাপটা যে হলো তোর, এরপর থেকেই তো মা আমাদের বাইরে চটপটি খাওয়া বন্ধ করে দিল। কবির শাহ দুই মেয়েকে থামায়। থাম থাম, তোদের চিৎকারই তো তোদের মা বুঝতে পারবে। যেতে চাইলে ঝটপট তৈরি হয়ে নে, সময় মাত্র 5 মিনিট। বাবা, 5 মিনিটে তৈরি হয়ে যায়। কবির শাহ একটা অদ্ভুত দৃষ্টিতে মেয়েদের দিকে তাকায়, যে দৃষ্টির অর্থ যেতে চাইলে 5 মিনিটেই তৈরি হতে হবে। মেয়েদের নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? কবির শাহ জোর করে হেসে বলল, এই একটু হাওয়া খেয়ে আসি। কি রে, চুপ করে আছিস কেন তোরা? বল কিছু। পেখমে একটা তেলতেলে হাসি দিয়ে বলল, হ্যাঁ মা, যা গরম পড়েছে, বাইরে থেকে একটু হাওয়া খেলে মন্দ হয় না একদম। মার্জিয়া বেগম কাজ করতে করতে নির্লিপ্ত মুখে বলল, কতবার হাওয়া খেতে যে যে পেট খারাপ বাঁধালে, এবারও এমন কিছু হলে আমাকে রাতে ডাকতে আসবে না।
ও মা পেট ব্যথা করছে, ও মা ওষুধ দাও। যে হাওয়া খাওয়াতে উস্কানি দিচ্ছে তাকেই ডেকো, কেমন? কবির সাহ দাঁত দিয়ে জিভ কাটে। বরাবরই তার স্ত্রী বুদ্ধির কাছে হেরে যেতেই হয় তাকে। আসলে মার্জিয়া, তুমি যা ভাবছো এমন কিছু না। এই নমুনা দুটোকে আমি পেটে ধরেছি, তুমি না মাস্টার মশাই? তাই ওদের মুখ দেখলে আমি ওদের ভিতরে কি চলছে বলে দিতে পারি। শেষের কথাটা মার্জিয়া বেগম কিছুটা জোর দিয়ে বলে প্রিয়তার দিকে তাকায়। প্রিয়তা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কবির সাহ ছোট্ট করে হেসে স্ত্রীর কাছে গিয়ে দাঁড়ায়। 5 মিনিটে তৈরি হতে পারবে? মার্জিয়া বেগম কিছুটা অবাক হয়ে বলল, এই রাতে তৈরি হবো মানে? আজ না হয় তুমি আমাদের সাথে হাওয়া খাবে? না না, আমি এসবের মধ্যে নেই। প্রিয়তা প্রেখম দুজনে ভীষণ জোরাজুরি শুরু করে দেয়। ও মা চলো না, খুব মজা হবে। মেয়েদের না বলার জন্য কবির সাহের দিকে তাকাতেই সে কিছুটা থমকে যায়। কবির সাহ সুন্দর করে তার দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে আকুতি করছে। মার্জিয়া বেগম কিছুটা ইতস্তত করে বলল, আমি যেতে পারি, কিন্তু একটা শর্তে, আমি কিছু খাবো না। বেগম চিৎকার করে বলল, আচ্ছা মা, সে দেখা যাবে। মনির চাচা চটপটি চা বানায় না, ঘ্রাণই তোমার। মার্জিয়া বেগম রাগে চোখে তার দিকে তাকাতেই বেগম থেমে যায়। অনুরোধটা যখন রাখলেই তবে আরেকটা অনুরোধ রাখবে মার্জিয়া। আবার কি? তোমার ওই ধূসর পায়ের নীল শাড়িটা পরবে, ওটাই দারুণ লাগে তোমাকে। মার্জিয়া বেগম কপট রাগ দেখায়, ভেতর ভেতর লজ্জায় লাল হয়ে যায় একদম। মেয়েদের সামনে লোকটা কি শুরু করেছে? বয়স বাড়ছে আর বোধ বুদ্ধি লোপ পাচ্ছে লোকটার। বেগম প্রিয়তার ঘাড়ে হাত দিয়ে বলল, আপারে, আমাদের কেউ এখনো প্রেম দেখিয়ে শাড়ি পরার আবদার করে না, দেখেই যেতে হবে আমাদের। মার্জিয়া বেগম কোমরে হাত বেঁধে বলল, অসভ্য মেয়ে, বাবা মায়ের সাথে মজা করা হচ্ছে, এবার কিন্তু মার খাবি আমার কাছে। মার্জিয়ার রাগ দেখে কবিসহ হাসে। হাসি সংক্রামক। প্রিয়তা আর বেগমও নিজেদের জীবনের সব কষ্ট ভুলে মন খুলে হাসতে থাকে। মধ্যবিত্ত সংসারের পুঁজি পুঁজি শুধু এই নির্মল হাসিটুকুই, এটাই তাদের বেঁচে থাকার মূল মন্ত্র। ঘোরাঘুরি করে আস্তে আস্তে বড্ড রাত হয়ে যায়। প্রিয়তা ঘড়িতে দেখে রাত প্রায় 10টা বাজতে চলল। গরমে ঘামে ভিজে অস্থির হয়ে আছে তারা, তবুও মনটা প্রশান্তিতে ছেয়ে আছে। কতদিন পর তারা চারজন এভাবে মজা করে ছটপটি খেল। ওরা বড় হয়ে যাওয়ার পর এমন সুযোগ আর তেমন আসেনি তাদের জীবনে। কিন্তু দূর থেকেই তাদের বাড়ির সামনে মর্জিনা বেগমের গাড়ি থেমে থাকতে দেখে বেশ অবাক হয়ে যায় তারা। মার্জিয়া বেগম কবির সাহের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বলো তো? আপা এত রাতে এখানে কেন? কোনো সমস্যা হলো নাকি? আমি তো বুঝতে পারছি না। দ্রুততার সাথে হেঁটে আসে মার্জিয়া বেগম। গাড়ির সামনে ঘর্মাক্ত মুখে দাঁড়িয়ে আছে মর্জিনা বেগম। কি সমস্যা তোদের? সবাই মিলে গিয়েছিস কোথায়? মার্জিয়া বেগম উত্তর দেওয়ার আগেই বেগম মুখ টিপে হেসে বলল, চটপটি খেতে গিয়েছিলাম খালা, আপনি খাবেন? মনির চাচার চটপটি যা মজার, খেলে পাগল হয়ে যাবেন আপনি। তুই থাম তো, আমি খাবো না কি রাস্তার ধারে দাঁড়িয়ে চটপটি? ওইসব মধ্যবিত্তদের সাজে। কবির শাহ মুখটা অন্ধকার করে বলল, দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে আপনাকে, ঘরে যান, বিশ্রাম করুন। মার্জিয়া, তুমি আপাকে নিয়ে ঘরে এসো। মেয়েদের নিয়ে কবির শাহ চলে যায়। মার্জিয়া বেগম মাথা নিচু করে বলল, তুমি প্রিয়তার বাবার সামনে এভাবে না বললেও পারতে আপা। মধ্যবিত্ত হওয়াটা কি দোষে? বরং ওই মানুষটা তার অল্প রোজগারে আমাদের যেভাবে সুখী রেখেছে, অনেক ধনীরাও হয়তো তা পারে না। মর্জিনা বেগম মুখ বাঁকিয়ে বলল, তুই আবার কবে থেকে তোর বরের মতো এমন কাব্যিক কথা শুরু করলি মার্জিয়া? তোর কখনো ইচ্ছে হয় না দামি রেস্টুরেন্টে খেতে, দামি শাড়ি পরে এমন গাড়িতে ঘুরে বেড়াতে? ইচ্ছে হয় ঠিকই, পারিস না। মার্জিয়া বেগম ঝট করে আপার দিকে তাকায়। মনে করো যে ইচ্ছা হয়, কি করবে তাহলে বলো? আমি তো নিজের ইচ্ছায় বিয়ে করিনি। যখন বাবাটা আমার বিয়েটা দিচ্ছিলেন তখন নিষেধ করেনি কেন? নিষেধ যখন করনি তখন আমাকে আমার মতন করে সুখী হতে দাও। প্রতিনিয়ত তুমি আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছো তুমি কতটা সুখে আছো আর আমি কতটা কষ্টে। না, আমি পেরেছি। তোমার মতন বিশাল বহুল জীবনযাপন করতেই না পেরেছি আমার সংসারে সুখী হতে। আগে খুব আফসোস হতো আপা, বিশ্বাস করো, এখন আর হয় না।
সত্যি হয় না, এই মাঝ বয়সে এসে মনে হয় আমার জীবনটা তো প্রায় শেষ হতেই চলল। আমার মেয়েদের জীবন শুরু। আমি যা পাইনি, আমি চাই ওরা যেন পায়। ওদের সুখেই আমার সুখ হবে। এক নাগারে কথা শেষ করে মার্জিয়া বেগম থেমে যান। তার চোখের কোণে বিন্দু বিন্দু জল। মর্জিনা বেগম কিছুক্ষণ উসখুস করে। সে সবসময় চায় নিজের প্রতিপত্তি মার্জিয়ার মাধ্যমে এই বাড়িতে প্রতিষ্ঠিত করতে, আর এতদিন সে সফল হয়েছেও। মার্জিয়া বোকা, তার মাথায় এসব ঢুকিয়ে তাকে বসে আনতে পেরেছে। ইদানিং মার্জিয়া বেগম অল্পেই ছ্যাদ করে ওঠে, দু চারটে কথাও শুনিয়ে দেয় বড় বোনকে। মর্জিনা বেগম তাতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, খুব দরদ উতলে পড়েছে স্বামীর ওপর, তাই না? যত সব আদিক্ষেতা। আপা, এত রাতে তুমি এসেছো, কিছু বলবে তুমি? ঘরে চলো। বলতে তো এসেছি বটে, তবে ঘরে যাবে না এখন। ঘরে গেলে তোর ওই মহাজ্ঞানী স্বামীটা এসে কথার মধ্যেই ঢুকে যাবে। মার্জিয়া বেগম বিরক্ত চোখে তাকায় বোনের দিকে, কিছু বলে না। বেশ, এখানেই বলো কি বলবে। মর্জিনা বেগম এদিক ওদিক তাকিয়ে গলা নামিয়ে বলল, তোদের বাড়ির ওই আশ্রিতা ছেলেটা কোথায়? আপা, ওকে বারবার আশ্রিত বলার কি খুব দরকার? কিছুদিন বিপদে পড়েছিল, এখানে ছিল, এখন এখান থেকে চলে গেছে। মর্জিনা বেগম মনে মনে বলল, স্বামী তো মাথায় ভালোই জ্ঞান ঢুকিয়েছে। 2 দিন আগে নিজে যে ছেলেকে দেখতে পারতো না, এখন তার হয়ে কথা বলছ। দেখছি তো মনে মনে। এখান থেকে চলে গেলে না চাই, বরং এখানে যা পারতো না দূরে যেতে তাই করার চেষ্টা করছে। তার মানে কি বলতে চাচ্ছ তুমি? তোর মেয়ে তো ছুটিয়ে প্রেম করছে ও বদমাইশটার সাথে। ছি ছি, শেষে কিনা পচা করতে পা দিল তোর মেয়ে। মার্জিয়া বেগমের শরীর ঝাঁকি দিয়ে ওঠে। আপা, এসবের মানে কি? খোলাসা করে বলো। ওই ছেলে তোর মেয়েকে প্রেমপত্র দেয়, তাও প্রিয়তার কলেজে, যে পুরো কলেজে ছিচি পড়েছে। এমন মফস্বল শহরে এ কাজ কেউ করে? মার্জিয়া বেগমের জোয়াল শক্ত হয়ে ওঠে। তুমি জানলে কিভাবে? আমি কাছে থেকেও কিছু জানতে পারলাম না। মর্জিনা বেগমের মুখে হাসি ফুটে ওঠে। জায়গা মতো লেগেছে ওষুধ, এবার শুধু প্রলেপ দেওয়ার পালা। এসব খবর কি আর চাপা থাকে রে? কলেজের আশেপাশে সবাই পর্যন্ত জেনে গেছে। যার হাত দিয়ে ওই ছেলে প্রেমপত্র ফাটিয়েছে সে জানিয়েছে নিয়াজকে। নিয়াজ ছেলেটা তো ওই কলেজের একজন হর্তাকর্তা বলা যায়। কত টাকা ডোনেট করে প্রতি বছর কলেজে ভাবতে পারবি না। ছেলেটা এমন ভালো, বিয়ে ভেঙে দেওয়ার পরও কলেজে সবাইকে জানিয়েছে প্রিয়তা তার হবু স্ত্রী, যাতে কেউ সাহস না করে ওকে কোনো কটু কথা বলতে। নিয়ে যে কথা শোনার সাথে সাথে কি ভীষণ কষ্ট পেয়েছে। ছুটে এসেছে আমার কাছে, মন খারাপ করে বলেছিল, খালাম্মা, ওর যে আমার সাথে বিয়ে হবে না তা নিয়ে আমার দুঃখ নেই। ও যেখানে ভালো থাকবে তাতে আমার ভালো লাগবে। কিন্তু অমন ফুলের মতো একটা মেয়ে একটা বখাটে ছেলের সাথে প্রেম করছে ভেবে আমার কষ্ট হচ্ছে। কি ভালো ছেলে রে তুই, ভাব একবার। এত অপমান সহ্য করার পরেও কেউ তার কথা ভাবে? মার্জিয়া বেগম রাগে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। মর্জিনা বেগম সেদিকে তাকিয়েই মুখ টিপে হাসে। শুধু কি তাই? এত আশা নিয়ে ছেলেটা বড় মাছ কিনে এনেছিল এ বাড়িতে। ওই বদ ছেলেটা ওর গায়ে পর্যন্ত হাত তুলেছিল, ধুর ধুর করে বের করে দিয়েছে বাড়ি থেকে। মার্জিয়া বেগম অবাক হয়ে বলল, গায়ে হাত তুলেছে? উচ্ছ্বাস তো এমন ছেলে নয়। তুই চুপ কর তো। নিয়াজ কি মিথ্যে বলেছে? এখনো ছেলেটার মুখ বাঁকা হয়ে আছে মার খেয়ে। মার্জিয়া বেগম উত্তর দেয় না। রাগে তার শরীর কাঁপছে। ইচ্ছে করছে এখনই মেয়ের চুলের মুঠি চেপে ধরে ইচ্ছা মতো মারতে। আহ্লাদ পেয়ে অসভ্য হয়েছে। বখাটের এক ছেলের সাথে প্রেম, এই জন্যই বুঝি ছেলেটা এবারই ছেড়েছে। তুই আবার মেয়েটাকে কিছু বলিস না। ছোট মানুষ একটা ভুল করে ফেলেছে, দোষ তো ওই ফাজিল ছেলেটার। সে তো করছে মেয়েটাকে মেরেই ফেলতে, কিন্তু ওর বাবার জন্যই তো কিছু করতে পারি না। আমার কি মনে হয় জানিস মার্জিয়া, কবির নিজেও চাই ওই ছেলেটার সাথে মেয়েকে বিয়ে দিতে। কি বলছো আপা? ওর বাবা কেন চাইবে এমন? এমন একটা ভাব করছিস যেন কিছুই জানিস না। বিয়ের আগে ওই ছেলের মায়ের সাথে যে কবিরের প্রেম ছিল ভুলে যাস না তুই। নিজের প্রেম সফল করতে না পেরে মেয়েকে উস্কে দিচ্ছে। না হলে তুই ভাব, নিয়াজের মতো ছেলের সাথে বিয়ে দিতে মেয়ের বাবারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।
এত ভালো সম্মত হাতছাড়া করতে চায় কবির। বিস্ফোরিত চোখে মর্জিনা বেগমের দিকে তাকায় মার্জিয়া। এমন কিছু তো আগে ভাবেনি কখনো। আমি ছুটতে ছুটতে এসেছি তোর কাছে। একটু আগে তুই বললি তুই যা পাসনি মেয়েরা ফেলে তোর শান্তি। তুই কি চাস না মেয়েরা সুখী হোক? মার্জিয়া বেগম নির্লিপ্ত চোখে আপার দিকে তাকিয়ে বলল। তাহলে কি করা উচিত আপা এখন? মুখে ক্রূর হাসি ঝুলিয়ে মর্জিয়া বেগম ফিসফিস করে বলল। নিয়াজ এখনো প্রিয়তার জন্য পাগল হয়ে আছে। কবিরকে কিছু একটা বুঝিয়ে রাজি করিয়ে ফেল। মার্জিয়া বেগম অসহিষ্ণু হয়ে বলল। কিন্তু আপা, এই কি রাজি হবে? তুমি তো তার স্বভাব জানোই। মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। চলে বলে কৌশলে যেভাবে হোক রাজি করাতে হবে তোকে। আর একটা কথা, যা করতে হবে খুব তাড়াতাড়ি, পারলে এ সপ্তাহতেই। কি বলছো আপা, এই সপ্তাহেই? যদি সব জানতে পেরে তোর মেয়ে পালিয়ে যায় ওই ছেলেটার মধ্যে, তখন কি করবি? মার্জিয়া বেগম অস্বস্তিতে ঠোঁট কামড়ে নিচের দিকে তাকায়। কিছুই ভালো লাগছে না তার। কি করবে এখন? আপার কথা ফেলে দেওয়াও যাচ্ছে না। আর হ্যাঁ, প্রিয়তাকে কয়দিন কলেজে যেতে দিস না। বিয়ে হয়ে গেলে এত পরে কি হবে? ওদের কি কম আছে? তাছাড়া ওরা মেয়েদের এত পড়াশোনা পছন্দ করে না। মেয়েরা থাকবে সারাদিন বাড়িতে, এদের এত পরে কি হবে? কি বলছো আপা, মেয়েটা উচ্চ মাধ্যমিকও দিবে না? বিয়েটা একবার হয়ে যাক, প্রিয়তা চাইলে না হয় কোনোভাবে নিয়াজকে বুঝিয়ে আবার কলেজে যাবে। নিয়াজ কি প্রিয়তার কথা ফেলে দেবে? মার্জিয়া বেগম উত্তর দেয় না। কিছুই ভেবে উঠতে পারছে না সে। যদি সত্যি এমন প্রেমপত্র দেওয়া নেওয়া হয় তবে সত্যি তো অনেক দূর এগিয়ে গেছে। কিভাবে আটকাবে সে এখন? চলি রে, আজ তোর মেয়েদের ভালো চায় বলে ছুটতে ছুটতে আসি। অন্য কেউ হলে কবিরের এমন ব্যবহারের পরে কবে সম্পর্কে চুপে বুকে দিত। নেহাত তোর মেয়েদের নিজের মেয়ের মতো ভালোবাসি তাই। মার্জিয়া বেগম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। মনে মনে হাসতে হাসতে মার্জিয়া বেগম গাড়িতে ওঠে। মার্জিয়া বেগমের সামনে দিয়ে গাড়িটা বেরিয়ে যায়। মার্জিয়া ঘোর লাগা চোখে সেদিকে তাকিয়ে থাকে। আচ্ছা, তার মেয়েটাও যদি এমন দামি গাড়ি করে ঘুরে বেড়ায়, দামি শাড়ি পরে, তবে মা হিসেবে তার কি আনন্দ হবে না? আচ্ছা, এসব না পেয়েও কি সে খারাপ আছে? যন্ত্রণায় মাথা ছিঁড়ে পড়তে চায় মার্জিয়া বেগমের। আকাশে আজ হাজারটা তারার মেলা। উচ্ছ্বাস মাটিতেই মাদুর পেতে শুয়ে তারার দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে হাত বাড়িয়ে তারা গোনার বৃথা চেষ্টা করে যাচ্ছে। ওই উজ্জ্বল তারাটা তুমি, সব সময় কেমন জল জল করে চলেছ। আর তার পাশেরই ওই বড় তারাটা বাবা। কি সুন্দর পাশাপাশি আছো তোমরা। উচ্ছ্বাস কিছুক্ষণ থেমে আবার বলল। জানো মা, প্রথমবারের মতো কোনো মায়াবতীর চোখে আটকে গিয়েছি আমি। সকাল নেই সন্ধ্যা নেই, চোখ জোড়া আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি এক দণ্ডও শান্তি পাচ্ছি না তাকে না দেখে। তুমি সবসময় বলতে না আমার জীবনে একটা মায়াবতী আসবে। মা জানো, ও তোমার মতোই ভালো। আমি ওর চোখে আমার জন্য এক আকাশ সমান ভালোবাসা দেখেছি। মাঝে মাঝে মনে হয়েছে এটা ওর বয়সের আবেগ, কিন্তু যত দিন গেছে আমার মনে হয়েছে এই অনুভূতি শুধুমাত্র আবেগের চেয়েও অনেক ঊর্ধ্বে। মা, আমি চাইনি আমার এই রঙহীন জীবনে ওকে ঠাঁই দিতে, কিন্তু মা, এই অন্তরটা কি কারো শাসন বারণ মানে? আমি কাপুরুষের মতো পালিয়ে এসেছি ওর কাছ থেকে, কিন্তু প্রতিটা দিন আমার এক একটা বছরের মতো লেগেছে ওকে ছাড়া। তৃষ্ণায় গলা বুক খা খা করেছে আমার। তুমি বলে দাও মা, তুমি বলে দাও আমি কি করব? আমি যে কাপুরুষ নই মা। ও ভাইজান। উচ্ছ্বাস ঘাড় ঘুরিয়ে তাকায়। দোকানে থাকা ছোট ছেলেটা দাঁড়িয়ে আছে তার পাশে। ওর নাম মকবুল। কিরে মকবুল মিয়া, কিছু বলবি? বাড়ি যাইবেন না আপনি? সারা রাত এখানে বসে তারাগুলোকে আলাপ করবেন? উচ্ছ্বাস শব্দ করে হেসে উঠে বসে। একটা সিগারেট নিয়ে আয় দোকান থেকে। মকবুল বিরস মুখে নিজের পকেট থেকে একটা সিগারেট বের করে দেয়। উচ্ছ্বাস নিঃশব্দে এসে সিগারেটটা ধরায়। আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়ে। এইসব না খাইলে হয় না, শরীরের ক্ষতি হয়। উচ্ছ্বাস মকবুলের দিকে তাকিয়ে বলল। আমার শরীরের ক্ষতি হলে তোর কি? মকবুল উত্তর দেয় না। শার্টের হাতায় চোখ মুছে। সে নিজেও জানে না কেন এই কয়দিনেই এই মানুষটাকে সে ভীষণ ভালোবেসে ফেলেছে। লোকটার দিকে তাকালেই তার মায়া হয়। কিছুটা পাগলাটে মনে হয় তার এই মানুষটাকে। একা একা তারার সাথে কথা বলে। কাঁদিস কেন রে বেটা? কান্দি না, চোখে কি যে এত পড়ছে। উচ্ছ্বাস ধোঁয়া ছাড়তে ছাড়তে হাসে। ভাইজান, হ্যাঁ কি অনেক সুন্দরী? উচ্ছ্বাস অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল। কে? আপনার ভালোবাসার মানুষটা। উচ্ছ্বাস হতভম্ব হয়ে বলল। তুই এসব কিভাবে জানিস?
মকবুল নিজের হলুদ দাঁত বের করে হাসে। আপনারা দেখলেই বোঝা যায় যারা প্রেম করে তারা এমন বৈরাগী হইয়া যায়।